সাবেক সিসিকে নিয়ে মব তৈরির বিষয়টি কাম্য নয়, বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগ। সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরায় বেড়েছে চালের দাম, মজুদের প্রবণতা বাড়ায় বাজার চড়া। চট্টগ্রামে করোনায় আক্রান্তের চেয়ে মৃত্যু হার বেশি, উদ্বেগ। উপসর্গ দেখা দিলেই চিকিৎসা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশ নিষিদ্ধ, নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি তসলিমে জান্নাত অর্থে। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। দুপুরে এই আবেদন করেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। এর আগে বিএনপির করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে। রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় তাকে আটক করে পুলিশে দেয় জনতা। এ সময় হেনস্থার শিকার হন সাবেক সিইসি। এদিকে সরকারি বিবৃতিতে নুরুল হুদাকে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। 2014, 2018, 2024 সালের 3টি জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি সহ বিভিন্ন দলের। এ নিয়ে রোববার শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করা হয়। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব তৈরি করা হয়েছে তা কাম্য নয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, রোববার সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালকে গ্রেপ্তারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি, তবে উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আটক হয়েছেন। কৃষিজমি দখল রোধে জমি সুরক্ষা আইন করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়াতে হবে যাতে এসব ফল হারিয়ে না যায়। ওনার সাথে যে একটা খারাপ দেখছেন পাঠাই দিছে, এরকম কোনো অবস্থা গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এইসব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। আর ওখানে আরেকটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখবো, এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সাবেক সিইসি নুরুল হুদাকে মবের মাধ্যমে লাঞ্ছিত করার ঘটনায় সরকার নিন্দা জানিয়েছে। সরকার মব বন্ধ করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, পুলিশ আগের চেয়ে সক্রিয় হয়েছে। নুরুল হুদাকে মবের মাধ্যমে লাঞ্ছিত করার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রোববার সন্ধ্যার পর সাবেক সিইসি নুরুল হুদাকে তার উত্তরার বাসায় আটক করে হেনস্থা করে একদল লোক। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। রাতে ডিবি কার্যালয়ে নেওয়া হয় নুরুল হুদাকে। তার বিরুদ্ধে মামলা থাকায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানায় ডিবি পুলিশ। যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে এবং ওই ব্যবস্থা গ্রহণ করাটা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আর পুলিশ বেশ সক্রিয় হয়েছে, কিন্তু আমি যেটা বললাম, একটা আদর্শ পরিস্থিতিতে পরিবেশে আমরা দায়িত্ব গ্রহণ করি নাই। আমরা চেষ্টা করছি যতটা নন ভায়োলেন্ট উপায়ে পারা যায় সকল বিক্ষোভটাকে অ্যাড্রেস করতে। সাবেক এমপি ও যুব মহিলা লীগ ঢাকা উত্তরের সাবেক সভাপতি সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ডিবি। রাজধানীর শেরেবাংলা নগর থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাত 2:30টার দিকে ঢাকার নবাবগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি সূত্র জানায়, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উস্কানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ডিবি জানায়, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এই যুব মহিলা লীগের নেত্রী। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন। বড় মৌসুমের ধান ওঠা শেষ হয়েছে মাত্রই। অন্য বছরের তুলনায় এবার ফলনও ভালো হয়েছে, তারপরেও সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়ে গেছে। হঠাৎ দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে এর পেছনে মিল মালিকদের কারসাজি দেখছেন বিক্রেতারা। দেশে সবচেয়ে বেশি চাল উৎপাদন হয় বোরো মৌসুমে। কিছুদিন আগেই শেষ হয়েছে বোরো মৌসুমের ধান ওঠা, এখন বাজারে আসছে চাল। শুরুতে কমলেও এখন উল্টো চালের দাম বাড়তে শুরু করেছে বাজারে। গত কয়েকদিনে যশোরের বাজারে প্রকারভেদে চালের দাম পাইকারিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বাড়তি, আর খুচরা বাজারে বেড়েছে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত। ভরা মৌসুমে চালের দাম বাড়ার জন্য মিল মালিকদের দুষছেন ব্যবসায়ীরা। অটো মিলাররা সিন্ডিকেট তৈরি করছে, ওরা নিজেরাই আপনার চালের দাম বাড়াচ্ছে। বাজার আমাদের হাতে না, আমরা তো ১৮ টাকা লাভ করি, এই বিষয়টি না। যদি সরকার মিলারদের উপরে পদক্ষেপ না নেয়, এই বাজার আদৌ কমবে না। দিনাজপুরের আড়তগুলোতে মিনিকেট চালের ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ৩,৭০০ টাকায়। গত সপ্তাহে যা ছিল ৩,২০০ টাকা। মিলাররা বলছেন মজুদের প্রবণতা বাড়ায় বাজারে হঠাৎই বেড়েছে ধানের দাম, তাই বাড়ছে চালের দামও। মিলারদের চাহিদা মোতাবেক বাজারে ধান ক্রয় করতে পারতেছে না। ধান বাজারে প্রতি বস্তায় কারণে ২ থেকে ৩০০ টাকা বেড়ে গেছে। সেই কারণেই বর্তমানে চালের দাম একটু বেড়ে গেছে। চালের দাম বাড়তি কুষ্টিয়ার মোকামগুলোতেও। মিল মালিক এবং পাইকারি ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এটাও একটা আমার মনে হয় ব্যবসায়ীদের কারসাজি, মিলারদের কারসাজি, এবং এইগুলো প্রশাসন যারা এগুলো তদারকি করতেছে বা যারা এগুলো মনিটরিং করেন, তাদের কিন্তু এগুলো খুবই কঠোরভাবে দেখা দরকার। হঠাৎ চালের দাম বাড়ায় অস্বস্তিতে সীমিত আয়ের মানুষ। ভরা মৌসুমে এই পরিস্থিতির কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চালের দাম বৃদ্ধি নিয়ে আরো জানাতে কুষ্টিয়া এবং দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চালের দাম বৃদ্ধি নিয়ে জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, আপনি জানাবেন যে কুষ্টিয়ায় চালের বাজার পরিস্থিতি কেমন, ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন এই দাম বাড়ার সাথে সাথে? আসলে আপনি জানেন যে কুষ্টিয়ার যে খাজানগর চালের মোকাম, এটি কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি চালের মোকাম, এবং সেই সাথে কিন্তু চিকন চাল মানে মিনিকেট, কথিত মিনিকেট নামে প্রসিদ্ধ যে চালটি, সেই চালের জন্য কিন্তু এই বাজারটি প্রসিদ্ধ। তো গত রোজার ঈদ, কোরবানি ঈদের পর থেকে কিন্তু হঠাৎ করে কুষ্টিয়ার বাজারে সেই মিনিকেট চাল সহ বিভিন্ন রকমের চালের দামই কিন্তু কেজিতে প্রকারভেদে ২ থেকে ৬ টাকা করে বেড়েছে। তো আসলে এই যে হঠাৎ করে এখন এই মুহূর্তে চালের দাম বাড়তি, এর কিন্তু কোনো নির্দিষ্ট কারণ কেউই বলতে পারছে না। চালের দাম প্রত্যেকবারই বাড়ে, প্রত্যেক বছরই ২-১ বার বাড়ে, এবং তখন কিন্তু মিলাররা যে গদবাঁধা কথা বলে যে তাদের ধানের দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বাড়ার কারণে তাদের যে চালের দাম বাড়াতে হয়েছে, এবারও কিন্তু তার ব্যত্যয় ঘটেনি। এবারও কিন্তু আমরা যখন মিল মালিকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে ওই একটি কথাই বলেছে যে আসলে থার্ড পার্টি বা তৃতীয় যারা মজুতদার আছে, তারা কিন্তু এই ধান বেশি মজুত করার কারণে কিন্তু বাজারের প্রভাব পড়েছে এবং ধানের দাম বৃদ্ধি হয়েছে, যার কারণে কিন্তু চাল উৎপাদন খরচ বেড়েছে এবং সেই সাথে বেড়েছে পরিবহন খরচ, যার কারণে কিন্তু চালের দাম এই সময় বাড়াতে বাধ্য হয়েছে। আপনি প্রতিবেদনে যেমনটি বলছিলেন, আসলে যে এই সময়টা থেকে কিন্তু কয়েকদিন আগেই বোরো মৌসুম গেল, সেই বোরো মৌসুমেই কিন্তু এই যে সরু চালের যে জাতের ধান, এই ধানগুলো উৎপাদন হয়, তারপরেও এই সময় ধানের দাম বাড়তে এটা আসলে কোনোভাবেই সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। আরেকটি কথা সেটি হলো যে যখন আমরা দেখেছি যে এর আগেও সরকার যখন চাল বাইরে থেকে আমদানির ঘোষণা দেয়, তখন কিন্তু চালের দাম নিম্নমুখী হয়, কিন্তু এইবার আমদানির ঘোষণার পরেও কিন্তু চালের দাম ঊর্ধ্বগতি। আমরা এই কুষ্টিয়ার বাজারে যেটা আমরা দেখেছি যে ২৮ যে চাল, যেটি কাজললতা চাল, চিকন জাতের যে চাল, সেইগুলো কিন্তু প্রতিটি প্রায় কেজিতে ৪ থেকে ৫ টাকা, কোনোটা ৬-৭ টাকাও বেড়েছে। তো আসলে হঠাৎ করে কোনো কারণ ছাড়া এভাবে চাল বাড়তি, এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে বলছেন ভোক্তারা। এবং স্থানীয় যারা খুচরা বিক্রেতারা আছে, তারা বলছে যে আসলে মিল থেকে যখন চালের দাম বাড়ানো হয়, তখন তাদের হাতে আর কিছু করার থাকে না, কারণ তারা খুব স্বল্প লাভে কিন্তু এই চাল বিক্রি করে, যার কারণে কিন্তু এই
চালের যে মূল্য বৃদ্ধি হচ্ছে এটা নিয়ে তারাও ক্ষিপ্ত এবং তারা এর সঠিক নজরদারি কামনা করেছে সরকারের কাছে। আপনি আমাদের সাথেই থাকবেন। দিনাজপুরের খবর জানবো, সহকর্মী এস এম আলমগীর আছেন আমাদের সাথে যুক্ত। আলমগীর, দিনাজপুরের এই চালের বাজারের পরিস্থিতি কেমন জানাবেন, এবং এই চালের দাম বৃদ্ধি নিয়ে আসলে কাকে কে দায়ী করা হচ্ছে? দিনাজপুরের চালের বাজার আসলে গত এক সপ্তাহের তুলনায় কিন্তু সব ধরনের চালের দাম 5 থেকে 10 টাকা বেড়েছে। আপনাকে যদি বলি যে এখানে গুটি স্বর্ণা আজকের বাজার যেটি সেটি হচ্ছে 52 টাকা, সুমন স্বর্ণা সেটি হচ্ছে 56 টাকা, 28 জাতের চাল সেটি 65 টাকা, এবং মিনিকেট চাল যেটি সেই মিনিকেট চালটি প্রকারভেদে 75 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে, যেটি আপনার গুটি স্বর্ণা, সুমন স্বর্ণা এবং 28 জাতের চাল গত এক সপ্তাহ আগে 5 টাকা কম ছিল, এবং মিনিকেট চালের দামগুলো প্রকারভেদে কিন্তু 10 টাকা বেড়েছে এক সপ্তাহের ব্যবধানে। আমি এখন আছি দিনাজপুরের সবচেয়ে বড় চালের পাইকারি বাজার বাহাদুর বাজারে। বাহাদুর বাজারে এখানে যারা পাইকারি দোকানদার রয়েছেন, আমি তাদের সঙ্গে আমি কথা বললাম। তারা আমাদেরকে যেটি বলছে যে আসলে এই মুহূর্তে ভরা মৌসুম, এই ভরা মৌসুমে কোনোভাবেই কিন্তু আসলে চালের দাম বাড়ার কথা না। কিন্তু মিলাররা যেহেতু চালের দাম বাড়াচ্ছে, তাই বাধ্য হয়ে তাদেরকেও চালের দাম বাড়াতে হচ্ছে। আমি এই বিষয়ে মিলারদের সঙ্গে কথা বলেছি। মিলাররা বলছে যে ধানের দাম প্রতি মনে আসলে সব ধরনের ধানের দাম আপনার 150 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে। তারা যেটি বলতেছে যে আসলে কৃষকদের কাছে ধান নেই, ধান আসলে কৃষকদের কাছ থেকে কিনে অনেকে মজুত করে রেখেছিল, এবং মজুত করে রাখার ফলে এই যে তারা এখন সিদ্ধ এবং শুকান করে তারা আসলে এই বেশি দামে তারা লাভ নিয়ে আসলে বিক্রি করতেছে। কিন্তু আমাকে খুচরা এবং পাইকারি চাল ব্যবসায়ীরা বলতেছে আসলে এই মুহূর্তে মিলাররা যে ধানটা কিনতেছে, আসলে তাদের কাছে তো প্রথমেই যখন ধান বাজারে যখন আসে তখন কিন্তু তাদের কাছে সে ধানটাই স্টক আছে। এখনকার ধানের চাল তো বাজারে আসতেছে না, যার কারণে আসলে তারা যে বেশি দামটা নিচ্ছে আসলে এটি সিন্ডিকেট বলতেছে। আমি এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বলেছে যে আসলে মিল গেটে 2 টাকা পর্যন্ত বেড়েছে বলে তিনি জেনেছেন। উনি যেটি বলতেছেন যে বাজারে আমনের যে চালটা ছিল সেই আমনের চালটা শেষ, পাশাপাশি বোরোর ধানও শেষ, এবং ভারত থেকে যে চাল আমদানি করার হয়েছিল এলসির যে চালটি, সেই চালটি প্রায় শেষের দিকে, যার কারণে আসলে কিছুটা চালের দাম বেড়েছে। তো এভাবে আসলে আর যারা সাধারণ ক্রেতা এবং সচেতন মহল বলছে যে আসলে বাজারের সঠিক তদারকি না থাকার কারণে এবং শক্ত তদারকি না থাকার কারণে কিন্তু আসলে একটা সিন্ডিকেট কিন্তু আসলে চালের দামটা বাড়াচ্ছে। বাজারে আসলে তদারকিটা বাড়ানো হলেই কিন্তু শক্তভাবে সরকার যদি প্রশাসন থেকে যদি এই চালের বাজারে তদারকি বাড়ায় তাহলে কিন্তু চালের দামটা অনেকটা কমে আসবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল দিনাজপুরের চালের বাজারের সর্বশেষ অবস্থা। দিনাজপুর এবং কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রামে করোনা আক্রান্তের চেয়ে বেশি আতঙ্ক তৈরি করছে মৃত্যুহার। চলতি মাসে এ পর্যন্ত করোনায় মারা গেছেন 4 জন। বিশেষজ্ঞরা বলছেন জটিল রোগের রোগীরা করোনা আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি বেশি, তাই কোনো উপসর্গ দেখা দিলেই হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। চট্টগ্রামে চলতি মাসের 4 তারিখ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্তের 12 দিনের মাথায় মারা যান তিনি। এ পর্যন্ত জেলায় মোট করোনা রোগী 74 জন। এর মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়। 14 বছরের কিশোর থেকে 75 বছরের বৃদ্ধও রয়েছেন মৃতের তালিকায়। বিশেষজ্ঞরা বলছেন মারা যাওয়া 4 জনই কিডনি, হৃদরোগ ও ক্যান্সারে ভুগছিলেন। জটিল রোগে আক্রান্তরা করোনা আক্রান্ত হলে ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়, তাই নিবিড় পরিচর্যায়ও শেষ রক্ষা করা যায়নি। বয়স্ক মানুষ যাদের বিভিন্ন ধরনের রোগ আছে, হার্টের রোগ আছে, কিডনি রোগ আছে, প্রেশার, ডায়াবেটিস আনকন্ট্রোল এই ধরনের, বা ক্যান্সার আছে, এই ধরনের মানুষগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে। আমাদের এই সিটিজেনগুলো যারা এরকম অবস্থায় আছে তাদের জন্য এটা একটা খারাপ হতে পারে। এবার করোনা নিয়ে সাধারণ মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। গুরুতর অবস্থা না হলে কেউ হাসপাতালে যাচ্ছে না, তাই যে কোনো উপসর্গ দেখা দিলেই হাসপাতালে যাওয়ার পরামর্শ তাদের। আমরা কোভিড নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত করেছি। ওখানে পর্যাপ্ত ডাক্তার, নার্স এবং আরও অন্যান্য কর্মীদেরকে আমরা প্রদান দিচ্ছি। অতি দ্রুত এখানে যে লজিস্টিক যেগুলো আছে, ভেন্টিলেটরগুলো ফাংশনিং করা হচ্ছে। এর মধ্যে যদি কোনো রোগে খারাপ হয়, আইসিইউ সাপোর্ট লাগে, আমাদের যে 60 বেডের আইসিইউ আছে আমরা রোগীকে সাথে সাথে ওখানে শিফট করে ফেলবো। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ডেঙ্গু গভর্নর করেছি এখান থেকে শিফট করে যাওয়ার পর। কোভিড রোগীদের জন্য পর্যাপ্ত পরিমাণ যা যা দরকার সব ব্যবস্থা এখানে আছে। করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও হাসপাতালে ভর্তি হওয়া রোগী এখনও অনেক কম। এছাড়া বিপুল সংখ্যক মানুষ পরীক্ষার বাইরে থাকছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়েছে চরম ছোঁয়াচে চর্মরোগ স্ক্যাবিস। হঠাৎ কেন এই চর্মরোগটি ব্যাপকভাবে দেখা দিচ্ছে তা নিয়ে স্পষ্ট বক্তব্য নেই চিকিৎসকদের। তবে এটি প্রতিরোধে বাড়তি সচেতনতার উপর গুরুত্ব দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। গত মাসের শুরু থেকে অস্বাভাবিকভাবেই স্ক্যাবিসের বিস্তার ঘটেছে রাজশাহী অঞ্চলে। প্রথমে ছোট ছোট গুটি বের হচ্ছে শরীরে, এরপর অসহনীয় চুলকানি, আর ছোঁয়াচে হওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ছে অন্যদের মাঝে। চুলকাচ্ছে, গোটা গা হাত পায়ে চুলকাচ্ছে, চুলকানোর পরে ফুসরি হচ্ছে, ফুসরিতে পানি বের হচ্ছে। মনে করেন এই ঘাও হয়, এই চুলকায়, এই ওষুধপাতি খাওয়ায় কমে আবার বাড়ে। আক্রান্তদের বেশিরভাগই প্রথমে গুরুত্ব না দিলেও অসহনীয় হলে যাচ্ছেন চিকিৎসকের কাছে। গত 2 মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 5,000-এর বেশি রোগী। 40 থেকে 45% কিন্তু গত 1 মাসে এই স্ক্যাবিসের রোগী আমরা পেয়েছি। তো এটা একটা গবেষণা হতে পারে যে আসলেই কেন এই রোগটা হঠাৎ করে রাজশাহী অঞ্চলে বেশি হচ্ছে। এই চর্মরোগ নিয়ে নগরবাসীর পাশাপাশি বেকায়দায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় বাড়তি চাপ সামলাতে হচ্ছে চিকিৎসকদের। 41 থেকে 45 ক্রস করে গেল, তখন চিন্তাই করলাম যে একটা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার এই পরিমাণে একদিনে, তো বুঝলাম যে এটা বিষয় তো হয়ে গেছে, এটা মানে ওয়ান কাইন্ড অফ আউটব্রেক হয়ে গেছে স্ক্যাবিজের। চিকিৎসকরা বলছেন স্ক্যাবিসকে অবহেলার সুযোগ নেই, কারণ চিকিৎসার অভাবে শেষ পর্যন্ত এটি প্রভাব ফেলতে পারে কিডনিতে। লং টার্ম যদি এটার এইটা ট্রিটমেন্ট যদি না করে, আলটিমেটলি এই যে ইনফেকশন হয় সেটা সোজা কিডনিতে, এই যে অ্যাকুট গ্লোমেরুলার নেফ্রাইটিস, ওখান থেকে কিডনি ড্যামেজ করে দেবে। পরিবারের কেউ আক্রান্ত হলে সকলেরই চিকিৎসা নেওয়া জরুরি। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এই নির্দেশনা জারি করেছেন। রোববার রাতে জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রাকৃতিক পরিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটক বহনকারী হাউসবোট চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হাওরের পরিবেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ থেকে সবাইকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেলার অন্য পর্যটন স্পটে ঘুরতে যাওয়ার সময় জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় 5 শতাধিক হাউসবোট হাওরে পর্যটক নিয়ে চলাচল করছে। ফেনীতে গত বছরের ভয়াবহ বন্যা পরবর্তী বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ছাগলনাইয়া ও ফুলগাজীতে 12টি প্রকল্পের উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুরে হাবিবুল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন তিনি। পরে আয়োজিত সুধী সমাবেশে বিমান বাহিনীর প্রধান বলেন, 2024 সালে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় পেশাদারিত্বের সাথে বন্যার্তদের সহায়তায় এগিয়ে যায় বিমান বাহিনী। বৈরী আবহাওয়া, যোগাযোগ ব্যবস্থার বিচ্ছিন্নতা সহ নানা চ্যালেঞ্জ সত্ত্বেও দুর্গত মানুষের সহায়তায় জরুরি উদ্ধার, ত্রাণ বিতরণ ও চিকিৎসা কার্যক্রমে কার্যকর ভূমিকা পালন করে বাহিনীর সদস্যরা। প্রায়োরিটি ছিল প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয় এবং মাদ্রাসা এবং স্বাস্থ্য। এখানে স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্স যেহেতু আলাদা মন্ত্রণালয়, তাদের যথেষ্ট আছে কিছু করার, সেজন্য আমরা প্রথমে মেডিকেল টিম পাঠিয়ে সাহায্য করেছিলাম এবং পরবর্তীতে আপনারা যে বিল্ডিংয়ের সামনে আমি দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংটা একটা উদাহরণ হিসেবে আছে। অন্যান্য জায়গায় আমরা যখন যতটুকু প্রয়োজন ছিল সেই কাজে প্রাধান্য দিয়েছি। খাগড়াছড়িতে মানবিক সহায়তা ও বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়েছে সেনাবাহিনী। সকালে মাটিরাঙ্গা জোন আওতাধীন থংথং পাড়া এলাকায় সব সহায়তা দেওয়া হয়। আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মসূচির আওতায় 1/2 শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে রেশন সামগ্রী, রাবার বাগান মন্দির ও ভজেন্দ্রপাড়া মন্দির নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়। পাশাপাশি 2 জন হতদরিদ্র পাহাড়ি নারীকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং শিশুকবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া প্রায় 5 শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে সেনাবাহিনী। এসব সহায়তায় খুশি হতদরিদ্ররা।
সেবা পেতে ভোগান্তি ও ঘুষ লেনদেনের অভিযোগে ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের সত্যতা পান দুদকের কর্মকর্তারা। এদিকে একই অভিযোগে রাজশাহী জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সহকারী পরিচালক আমির হোসাইন জানান, সেবা প্রত্যাশীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রাপ্ত তথ্য কমিশন বরাবর দাখিল করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কর্মকর্তারা। প্রকৌশল বিভাগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন 2145 কোটি 42 লাখ টাকার এই বাজেট ঘোষণা করেন। এ সময় মেয়র বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও নগরবাসী সুবিধার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা, সড়ক বাতি, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট, নালা নর্দমা মেরামত ও রক্ষণাবেক্ষণের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া নগরীর দখল হয়ে যাওয়া জায়গা পুনরুদ্ধার, প্লাস্টিক মুক্ত নগরী গঠন, পতেঙ্গা সমুদ্র সৈকতকে আধুনিকীকরণ সহ নানা বিষয়কে বাজেটের আওতায় আনা হয়েছে বলেও জানান সিটি মেয়র। এনবিআর এর চেয়ারম্যানকে অপসারণের দাবিতে আবারও কলম বিরতির ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম কাস্টমস কার্যালয়ে দুপুর 12টা পর্যন্ত 3 ঘন্টার কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে বেনাপুর কাস্টমস হাউসেও কলম বিরতি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। বন্ধ রয়েছে কাস্টমস হাউসের অনলাইন সার্ভার। দুপুর 12টা পর্যন্ত আমদানি রপ্তানি সংক্রান্ত কোনো বিল দাখিল করা হয়নি। দিনাজপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় 4 জনকে আটক করেছে বিজিবি। সোমবার ভোরে বোচাগঞ্জ উপজেলার দিঘির পাড় সীমান্তে এই ঘটনা ঘটে। আটকরা দিনাজপুরের বোচাগঞ্জ, বিরল এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। বিজিবি 42 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাল মুইন জানান, আটকরা জানিয়েছে 3-4 মাস আগে কাজের জন্য দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে যায় তারা। আজ দিঘির পাড় সীমান্ত দিয়ে দেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে নিজ ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে রিকশা চালক আলামিনকে আটক করা হয়েছে। গত রাতে উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাফিজ উদ্দিন নরসিংদীর রায়পুরা উপজেলার মণিপুরা গ্রামের বাসিন্দা। তিনি ভৈরবপুর উত্তরপাড়া জালাল মিয়ার বাড়িতে ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন। একসময় কাঠমিস্ত্রির কাজ করলেও বার্ধক্যজনিত কারণে ওই পেশা ছেড়ে তিনি ভিক্ষা করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবাকে হত্যার কথা স্বীকার করে ছেলে আলামিন এবং তার দাবি, তার বাবা ভিক্ষা করে এটা সে মেনে নিতে পারছিল না। বারবার নিষেধের পরেও তা না মানে ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। রাজবাড়ীর গোয়ালন্দে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার মহিলা সমিতির অফিস এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ব্যবসায়ী মোহাম্মদ নজরুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নজরুলের বিরুদ্ধে গোয়ালন্দ থানায় মাদক ও জুয়ার 2টি মামলা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে ভ্যান চালক রাজু আহমেদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার পারিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রোববার সকালে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন রাজু। আজ ভোরে পারিলা এলাকায় তার গলা কাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনিয়ে নিতে রাজুকে হত্যা করা হয়। এদিকে হবিগঞ্জ শহরের ঈদগাহ পুকুর থেকে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতরাতে তাহমিদ বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। রাত 2:30টার দিকে পুকুরে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। বাগেরহাটের সুন্দরবন থেকে অস্ত্রগুলি সহ বনদস্যু
সোহেল রানা মিঠুকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। ভোরে সুন্দরবনের শিবসা নদীর আওড়া ভাওয়ানি খালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কোস্টগার্ড জানায়, বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য মিঠু খাল এলাকায় অবস্থান করছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় একটি বন্দুক ও 3টি গুলি সহ গ্রেপ্তার করা হয় মিঠুকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেলে ও মোয়ালদের কাছে থেকে চাঁদা আদায় এবং ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে মিঠু। দস্যুতা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। লক্ষ্মীপুরে ডাকাতি করতে গিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে 2 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ সোহেল এবং নূর করিমকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, 21 জুন রাতে সদর উপজেলার চর মনসা গ্রামে একটি বাড়িতে 6 জনের একদল ডাকাত হানা দেয়। পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের বেঁধে ফেলে তারা। এ সময় টাকা এবং স্বর্ণালংকার লুট করা হয়। এক পর্যায়ে গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায় ডাকাতরা। পরে এই ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে 2 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 4 জনকে আসামি করে মামলা করেন। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে। ঘটনা ঘটার পর অভিযোগ দেওয়ার প্রেক্ষিতে আমরা আসামি দুইজন ডাকাত গ্রেপ্তার করেছি। অজ্ঞাতরা 4 জন ডাকাত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। টেকসই কৃষি নিশ্চিত করতে হলে কৃষকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের পাশাপাশি হতে হবে প্রযুক্তি নির্ভর। যশোরে কৃষি বিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেন কৃষিবিদরা। দুপুরে যশোরের আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কনফারেন্স রুমে এই কর্মশালায় বক্তারা আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গুণগত মান বজায় রেখে পরিবেশ বান্ধব চাষাবাদে গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে যশোর অঞ্চলের 6 জেলার উপপরিচালক, 31 উপজেলার কৃষি কর্মকর্তা, কৃষি গবেষণা কেন্দ্র, হর্টিকালচার সেন্টার, বীজ বিপণন বিভাগ, বিএডিসি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। কর্মশালায় টেকসই কৃষির বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। বরিশালে বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের করা 100টি মামলা প্রত্যাহার করা হয়েছে। মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকা যাচাই বাছাই শেষে 125টি মামলা প্রত্যাহারযোগ্য মর্মে সুপারিশ করা হয়। গতকাল এসব মামলা প্রত্যাহারের জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে আছেন বিএনপি ও জামায়াতের 5000 নেতাকর্মীর নাম। প্রতিটি মামলার বাদী ছিল পুলিশ। প্রত্যাহার এসব মামলার মধ্যে 68টি ছিল 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে করা। বাকিগুলোর মধ্যে পেনাল কোড, বিস্ফোরক আইন ও পুলিশ অ্যাসল্ট ধারায় করা হয়। মামলা প্রত্যাহারের জন্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছে। আমরা সেই মোতাবেক আমরা প্রত্যেকটি আদালতে সলিসিটর মহোদয় বর্তমান এবং আইন মন্ত্রণালয়ের সচিব তাদের নির্দেশক্রমে আমরা প্রত্যেকটি কোর্টে প্রেয়ার দিয়েছি মামলা প্রত্যাহারের। পটুয়াখালীর রাঙাবাড়িতে মাছ ধরা ট্রলার থেকে পড়ে আলামিন নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। সকালে উপজেলার চর মন্তাজ ঘাটে ঘটনা ঘটে। পুলিশ জানায়, 5 দিন আগে এমবি আসাদুল নামের ট্রলারে মাছ ধরতে যান আলামিন। মাছ ধরা শেষে সকালে ট্রলারটি চর মন্তাজ ঘাটে এসে পৌঁছায়। ঘাটে ভেড়ানোর সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান তিনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। ঝিনাইদহে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। লুট করা হয়েছে নগদ টাকা এবং স্বর্ণালংকার। রোববার মধ্যরাতে সদর উপজেলার উত্তর শমসপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, রাতে হঠাৎ 5 থেকে 6 জনের একদল ডাকাত ব্যবসায়ী সাগর খাঁর বাড়িতে হানা দেয়। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে ডাকাতরা। পরে নগদ 2 লাখ টাকা ও 8 ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ব্যবসায়ী সাগর। পিরোজপুরে বিভিন্ন সময় চুরি যাওয়া 26টি মোবাইল ফোন উদ্ধারের পর মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সকালে পুলিশ সুপার কার্যালয়ে এসব হস্তান্তর করা হয়। পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, জেলার 7 উপজেলা থেকে বিভিন্ন সময় চুরি যাওয়া ফোন উদ্ধারে অভিযানে নামে পুলিশ। অভিযানে মোট 26টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া হ্যাক হওয়া কয়েকটি ফেসবুক আইডিও উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দেয় পুলিশ।
বরিশালে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা। বেলা 11:30টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করেন তারা। রিকশা চালকরা বলেন, ব্যাটারি চালিত রিকশা দিন দিন বাড়ছে। নগরীর সদর রোড সহ 5টি সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষেধ থাকার পরেও তা মানা হচ্ছে না। দ্রুত এসব যানবাহন বন্ধের দাবি জানান তারা। পরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন রিকশা শ্রমিকরা। ছয় মাস ধরে ওষুধ সংকটে ব্যাহত হচ্ছে খাগড়াছড়িতে ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসা সেবা। কেন্দ্রগুলোতে মিলছে না প্রয়োজনীয় ওষুধ, পাশাপাশি রয়েছে জনবল সংকটও। তবে সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। খাগড়াছড়ির প্রত্যন্ত দুর্গম এলাকায় হতদরিদ্র মানুষের চিকিৎসার একমাত্র ভরসা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। গত 6 মাসের বেশি সময় ধরে মিলছে না কোনো ওষুধ, এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। হসপিটালে এখন ওষুধের তাছাড়া এখনো সরকারিভাবে যে কিছু এরকম পাঠায় নাই, এই কারণে আমরা একটু সমস্যা আছে। সরকারের দিচ্ছে না যে সেজন্য আমরা পাচ্ছি না, এই জন্য আমরা সেবা পাইতেছি, ওষুধ পাইতেছি না। সংকট নিরসনে দ্রুত ওষুধ সরবরাহ না বাড়ালে চিকিৎসা কার্যক্রম ভেঙে পড়ার শঙ্কায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। 5-6 মাস যাবত একটু ওষুধ সংকটের কারণে আমরা রোগীদেরকে একটু সেবা দিতে আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়। 6 মাস যাবত আমাদের কোনো ওষুধ বা ডিডিএস কিট কোনো দেওয়া হচ্ছে না। 9 উপজেলায় 22টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে রয়েছে জনবল সংকটও। 386 পদের বিপরীতে আছেন মাত্র 236 জন। জনবল ও ওষুধ সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা। প্রয়োজনীয় জনবলের মাত্র 1/3 এখন কর্মরত রয়েছে। জনবল নিয়োগও দীর্ঘদিন যাবৎ হচ্ছে না। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু এই ওষুধ সংকটের বিষয়টি অবহিত আছে। আমরা সহায়তা পেলে হয়তো এই সংকট কিছুটা আমরা কাটিয়ে উঠতে পারব। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম ব্যাহত হওয়ায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার প্রায় 2 লক্ষাধিক মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুর থেকে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা বন্ধ করতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে অনলাইনে ইলিশ ব্যবসার জন্য নিবন্ধন নিতে হবে। এই বিষয়ে সম্প্রতি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। এতে বলা হয়, চাঁদপুর জেলার ইলিশের নাম করে বিভিন্ন অসাধু ব্যবসায়ী ভুয়া ফেসবুক পেজ খুলে সাধারণ মানুষকে প্রতারণা করছে। এই ধরনের প্রতারণা রোধে অনলাইনে ইলিশ ব্যবসায়ীদের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ইলিশের অনলাইন ব্যবসার জন্য আগ্রহী প্রার্থীদেরকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যোগ্যতা সাপেক্ষে নির্ধারিত ফর্ম আবেদন করতে হবে। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।